নজিরবিহীন স্বাধীনতা ভোগ করছে গণমাধ্যম, দাবি প্রধান উপদেষ্টার। আওয়ামী লীগ কর্মসূচি করলে প্রতিহত করবে জনগণ, বললেন প্রেস সচিব। ব্যাংক লুটপাটে জড়িত ছিল পতিত সরকারের সর্বোচ্চ পর্যায়, বললেন পররাষ্ট্র উপদেষ্টা। ক্লিনিক্যালি ডেট ব্যাংকগুলো বন্ধের সুপারিশ সিডিবির। সীমান্ত সম্মেলনের প্রধান এজেন্ডা হবে বাংলাদেশি হত্যা, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। গুরুত্ব পাবে অশুভ চুক্তি বাতিলের বিষয়। এবং ২১ দফা বাস্তবায়নে হবে জুলুম নির্যাতনের প্রতিশোধ, বললেন তারেক রহমান। সরকারকে পথে আনতে আন্দোলনে নামা ইঙ্গিত বিএনপির। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে সবাইকে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি আব্দুর রউফ। এবার বিস্তারিত। বাংলাদেশের গণমাধ্যম নজিরবিহীন স্বাধীনতা ভোগ করছে বলে দাবি করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল তথ্যের বন্যা বয়ে গেছে। বুধবার অর্থনীতি পুনর্গঠন, সম্পদ পাচার, ভুল তথ্য মোকাবেলা এবং গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সংস্কার বাস্তবায়নে বাংলাদেশের প্রচেষ্টা নিয়ে ওপেন সোসাইটি ফাউন্ডেশনের নেতারা সাক্ষাৎ করতে এলে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। অ্যালেক্স সেরোস এ সময় ইতিহাসের এক জটিল সময়ে দেশকে নেতৃত্ব দেওয়ার এবং দেশের প্রতিষ্ঠানগুলো ঠিক করা ও অর্থনীতি পুনর্গঠনে প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ নেওয়ায় ডক্টর ইউনূসের প্রশংসা করেন। খুনিরা কোনো প্রতিবাদ সমাবেশ করলে তার বিরুদ্ধে কঠিন জবাব দেবে বাংলাদেশের জনগণ। গণহত্যার বিচার ও ক্ষমা চাওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগ কোনো কর্মসূচি পালন করতে পারবে না বলেও সাফ জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার রাজধানীতে এক ব্রিফিংয়ে তিনি আরও বলেন, অল্প সংস্কার চাইলে ডিসেম্বর, আর বেশি চাইলে আগামী বছরের জুনে অনুষ্ঠিত হবে নির্বাচন। সুরাইয়া মুন্নির প্রতিবেদন। আমরা কথা বলতে চাচ্ছিলাম। ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয়ে ব্রিফ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। জানান, আওয়ামী লীগের যারা ক্লিন ইমেজে রয়েছেন তারা এখনো পর্যন্ত গণহত্যার জন্য ক্ষমা চায়নি। তো ইউএতে যে নির্বাচিত সরকার ছাড়া দেশ চালানো যাচ্ছে না, অথবা নির্বাচন বিলম্বিত হলে অন্তর্বর্তী সরকারকে জনগণের কাছে জবাবদিহি করতে হবে। রাজনৈতিক নেতাদের এমন বক্তব্যের জবাবও দেন প্রেস সচিব। গত ৬ মাসে এই গভর্নমেন্টের যে অর্জন, এটা অভূতপূর্ব। আমরা স্পষ্ট বলেছি, দুইটা আমরা ডেট দিয়েছি, স্পষ্টভাবে ডেট দিয়েছি। এখানে কোনো ধরনের কোনো অ্যাম্বিগুইটি নাই। আপনারা কম রিফর্ম চান, তাহলে ডিসেম্বরের মধ্যে ইলেকশন হবে। আপনারা বেশি রিফর্ম চান, আগামী জুনের মধ্যে হবে। এর বাইরে তো আমাদের আর কি বলবো। এটা আমার মনে হয় এটা নিয়ে ১৩৩তম বার আমি এটা বললাম। ভিসা সংক্রান্ত বিষয়, আমার ইউএইটা বিষয়টা আমি জানি না। ইন্ডিয়া তো বলছে যে তারা আস্তে আস্তে ভিসা বাড়াচ্ছে। আওয়ামী লীগ যতদিন পর্যন্ত ক্ষমা না চাইবে ততদিন পর্যন্ত কোনো কর্মসূচি পালন করতে পারবে না বলে জানান শফিকুল আলম। আওয়ামী লীগের যারা ধরেন ক্লিন আছে বা যারা এই হত্যাকাণ্ডে জড়িত না, তারা কি অনুতপ্ত হয়েছে? ৭১টা শিশুকে তারা মেরেছে। হেলিকপ্টার দিয়ে আপনি উপরে যাচ্ছেন, হেলিকপ্টার দিয়ে আপনাকে মারছে। আওয়ামী লীগ তাদের পার্টি সম্পদ না হলে আওয়ামী লীগের কে এসে বলছে যে আমি হাসিনার লিডারশিপ মানি না, আমি একটা ক্লিন লিডারশিপ চাই? কে এসে অনুতপ্ত হচ্ছে? বরঞ্চ এদের অনেকে মিথ্যা কথা বলছে। খুব ভালোভাবে ক্ষমা চেতে হবে এবং ওদের ক্লিন একটা লিডারশিপ আসতে হবে। অ্যাক্রিডিশন কার্ড নিয়ে নতুন নীতিমালা না হওয়া পর্যন্ত চলমান কার্ড বহাল থাকবে। যতক্ষণ পর্যন্ত নতুন অ্যাক্রিডিশন কার্ড দেওয়া হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত বিদ্যমান যে অ্যাক্রিডিশন কার্ডগুলো আছে সেগুলোর কার্যকারিতা বহাল থাকবে। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। বিগত সরকারের সময়ে ব্যাংক থেকে টাকা চুরিতে সর্বোচ্চ পর্যায় থেকে উৎসাহিত করা হয়েছে বলে জানালেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বুধবার বিকেলে সমন্বিত অনলাইন সত্যায়ন ব্যবস্থাপনা উদ্বোধন অনুষ্ঠানে তিনি আরও বলেন, যেখানে সুযোগ থাকে সেখানে দুর্নীতি দমন একেবারে বন্ধ করা খুব কঠিন। কাজেই সুযোগ যাতে না থাকে সে ব্যবস্থা করতে হবে। বিদেশে বাংলাদেশের ইমেজ নিয়েও কথা বলেন তৌহিদ হোসেন। এমপিরা যখন দুর্নীতির দায়ে আরেক দেশে গিয়ে জেলে যায়, তখন দেশের ইমেজ রক্ষা করা সেখানেই কঠিন বলেও মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা। দুর্নীতির সুযোগ যাতে কমে যায়। আমাদের ব্যাংকগুলো থেকে যে টাকা চুরি হয়েছে, এটা কিন্তু ঘটনাক্রমে হয়নি। এটা সর্বোচ্চ পর্যায় থেকে এটাকে এনকারেজ করা হয়েছিল বলে কিন্তু করেছে। পত্রপত্রিকায় উঠেছে, সবাই বলাবলি করছে যে অমুক ব্যাংকটাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। কারণ একটা ভালো ব্যাংক থেকে সমানে
খারাপ ঋণ দেওয়া হচ্ছে ইচ্ছাকৃতভাবে। সর্বোচ্চ পর্যায় থেকে যদি তাদের প্রতি সমর্থন না থাকতে পারে, এটা সম্ভবত না। ক্লিনিক্যালি ডেট ব্যাংকগুলোকে বন্ধ করে দেওয়ার সুপারিশ করেছে গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। সংকটময় সময়ে প্রত্যাশা পূরণের চ্যালেঞ্জ বিষয়ক প্রতিবেদনে এ সুপারিশ করে সংস্থাটি। বিবিসির ম্যাথডোলজিক্যাল ভুলে জ্বালানি তেলের দাম 10 থেকে 15 টাকা বেশি গুনতে হচ্ছে বলেও দাবি তাদের। IMF এর শর্তে নয়, দেশের অর্থনীতিকে শক্তিশালী করতেই সর্বনিম্ন জিডিপি থেকে উত্তরণের পথ খোঁজার পরামর্শ দিয়েছেন সংস্থাটি। MR আসাদের প্রতিবেদন। 5 আগস্ট পরবর্তী দেশের অর্থনীতি 6 মাস কাটিয়েছে। বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে গবেষণা সংস্থা সিপিডি। সংস্থার কার্যালয়ে বেকারত্ব, মূল্যস্ফীতি, রাজস্ব আহরণে প্রবৃদ্ধি সহ নানা বিষয়ে তুলনামূলক পর্যালোচনা তুলে ধরেন নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। শহরাঞ্চল থেকে গ্রামে মূল্যস্ফীতির হারটা বেশি ছিল, এটা একটা উদ্বেগজনক বিষয়। রাজস্ব আহরণের প্রবৃদ্ধিটা আমরা দেখছি যে প্রবৃদ্ধিটা মাত্র এই 2025 সালে 3.7% হয়েছে, যেটা কিনা আগের বছরে এই সময়ে 17% উপরে ছিল। বিনিয়োগই নাই, কর্মসংস্থান হবে কিভাবে? এবং সেটারই প্রতিফলন ঘটেছে যে বেকারত্বের হার 2024 সালের সেপ্টেম্বর সময়ে ছিল 4.07%, যেটা কিনা এই বছরে এসে 4.49% এসেছে। ব্যাংক বিদেশে উন্নত দেশগুলিতে বন্ধ হয়ে যায়, তখন তার সরকার থেকে একটা পরিমাণ পর্যন্ত গ্যারান্টি দেওয়া হয়, তারপরে কিন্তু থাকে না। জ্বালানি খাত ঋণের ফাঁদে আটকে আছে উল্লেখ করে দেশের অপরিশোধিত ঋণের 17%ই খেলাপি বলেও জানান তিনি। 2024 সেপ্টেম্বর মাসে মোট খেলাপি ঋণের পরিমাণ 2,84,977 কোটি টাকা, যেটা কিনা দেশের মোট অপরিশোধিত আউটস্ট্যান্ডিং ঋণের 17% সমান। কিভাবে আসলে এই জ্বালানি খাতটা ঋণের ফাঁদের মধ্যে পড়ে গিয়েছে? প্রশ্নোত্তর পর্বে অর্থনীতিবিদ মুস্তাফিজুর রহমান বলেন, প্রত্যক্ষ কর আদায়ের পরিধি বাড়িয়ে IMF এর শর্ত পূরণ সম্ভব। IMF আমার মনে হয় না যে বলে দিয়েছে যে তোমরা অপ্রত্যক্ষ করের মাধ্যমে তোমরা টাকা তোলো। IMF এর যেটা ছিল সেটা ছিল যে 0.5% জিডিপির প্রতি বছর বাড়াতে হবে, এবং কোনটা দিয়ে বাড়াতে হবে সেটা তো আমরা ঠিক করতে পারতাম যে প্রত্যক্ষ কর। বিপিসির বদলে BPRCর মেথোডোলজি অনুসরণে জ্বালানি তেলে 15 টাকা পর্যন্ত সাশ্রয় করা সম্ভব বলে জানান গবেষকরা। দাম কেন কমছে না? বিপিসির পুরা মেথোডোলজিটাই ফল্টি। বিপিসির মেথোডোলজি থেকে বের হয়ে যদি আমরা BRCর মেথোডোলজিতেও যাই, তাও 10 টাকা কমানো সম্ভব। আমাদের মেথোডোলজিতে সেটা 15 টাকা কমানো সম্ভব। একটা অর্থনৈতিক চাপ যাচ্ছে, সেটার মধ্যে আসলে ডিসপ্রপোর্শনেটলি SMEরাই বেশি সাফারার হচ্ছে। গণতান্ত্রিক ধারা দ্রুত ফিরে আসা অর্থনীতির জন্য মঙ্গলজনক বলেও জানান তারা। পার্টিগুলোর ভেতরের সংস্কার ছাড়া কেবলমাত্র ইলেকটোরাল সংস্কার দিয়ে রাজনৈতিক সংস্কার হবে না। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। এবারের সীমান্ত সম্মেলনে বর্ডারে বাংলাদেশিদের হত্যা প্রধান এজেন্ডা হবে বলে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠেয় মহাপরিচালক পর্যায়ের এ বৈঠকে সীমান্তে গুলি চালানো বন্ধের তাগিদ দেওয়া হবে বলে জানান তিনি। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিজিবি প্রধানের সঙ্গে বৈঠক শেষে জানানো হয়, দুই দেশের মধ্যে অসম চুক্তি বাতিল ও সংশোধনের পাশাপাশি ঢাকা দিল্লির সম্পর্ক উন্নয়নের বিষয়েও আলোচনা করা হবে। আরও জানাচ্ছেন শামীমুজ্জামান চৌধুরী। আগামী 17 থেকে 20 ফেব্রুয়ারি ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে 55তম বিজিবি BSF মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন। ভারত বাংলাদেশ সম্পর্কে টানাপোড়েনের মধ্যেই হতে যাচ্ছে এই সম্মেলন। বর্ডারে বাংলাদেশি নাগরিকদের হত্যা হবে এবারের সম্মেলনের প্রধান এজেন্ডা। সীমান্তে গুলি চালানো বন্ধের পাশাপাশি নিয়ম মেনে কাঁটাতারের বেড়া দেওয়ার তাগিদ দেওয়া হবে মহাপরিচালক পর্যায়ের সম্মেলনে। এ সময় সীমান্তে হত্যা নিয়ে বিন্দুমাত্র ছাড় না দেওয়ার কথা জানান বিজিবি মহাপরিচালক। যেগুলাতে আমরা মনে করেছি যে না, আগে আমরা ডিপ্রাইভড হয়েছি, এগুলাতে আমরা শক্ত ভয়েসে কোনো ছাড় দেব না। উই আর ভেরি ফার্ম। সীমান্ত হত্যা বলেন, 150 যেটা ফেন্সের কথা বলেন। বৈঠকের আলোচনার বিষয় উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারত থেকে বাংলাদেশে মাদক, অস্ত্র ও গোলাবারুদ চোরাচালান প্রতিরোধে গুরুত্ব দেওয়া হবে। আগে যেভাবে কথাটা বলতো, এইভাবে কথার টোনটা আলাদা হবে। সীমান্তে যে হত্যা করছে ওইটা যেভাবে হোক তাদের বন্ধ করতে হবে, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। তাদের এই বর্ডার বেল্টে অনেক সময় এই যে মাদকের বিভিন্ন এই ফেন্সিডিল কারখানা, এইসব কারখানা তৈরি করে আমাদের দেশে
এই জিনিসগুলি, যদিও ওই ফেন্সিডিলটা তারা ঔষধ হিসাবে বলে বানায়, কিন্তু আদারওয়াইজ বানায় এটা মাদকের জন্য এবং আমাদের বাংলাদেশের ভিতরে দিয়ে দেয়। এছাড়া বাংলাদেশ ভারত সীমান্তবর্তী নদীগুলোর পানির সুষম বন্টন সহ নদী থেকে পানি উত্তোলন, পানি চুক্তি বাস্তবায়ন ও ভারতীয় মিডিয়ার মিথ্যা সংবাদ নিয়েও আলোচনা হবে। ভারতীয় গণমাধ্যম যে মিথ্যা সংবাদ পরিবেশন করে এবং এটা কিভাবে তারা বন্ধ করতে পারে এই ব্যাপারেও আলোচনা হবে। বাংলাদেশের যে নদী আছে এই নদীগুলি পানিটা যেন সুষম বন্টন হয় এটার ব্যাপারে আলোচনা হবে। আগরতলা থেকে আখাউড়ার দিকে বর্জ্য প্রবাহিত হয় এমন 4টি খালে পানি শোধনাগার স্থাপনের প্রস্তাব দেওয়া হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আগরতলা দিয়ে জানে যে এই অনেক সময় খুব ওই যে ইন্ডাস্ট্রিয়াল বর্জ্যগুলি আছে বাংলাদেশে চলে আসে। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। 31 দফা পরিপূর্ণ বাস্তবায়নের মাধ্যমেই সব জুলুম নির্বাচনের প্রতিশোধ হবে বলে নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার যশোর, ঝিনাইদহ ও নড়াইলে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্তি শীর্ষক কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এক মন্তব্য করেন। তারেক রহমান বলেন, 31 দফা শুধু বিএনপির না, গণতন্ত্রের জন্য আন্দোলনে থাকা সব রাজনৈতিক দলের। দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী এই 31 দফার মাধ্যমে দেশের পরিবর্তন ঘটাতে হবে। চুরি, দুর্নীতি, লুটপাট করে সব সাফা করে দিয়ে গিয়েছে। আপনারা প্রত্যেকেই জানেন, আপনারা প্রত্যেকেই ভুক্তভোগী। কি বিষয়? সেটি বিচার ব্যবস্থা বলেন, প্রশাসন বলেন, পুলিশের প্রশাসন ব্যবস্থা বলেন, সবকিছু ভেঙে চুরে রাষ্ট্রের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে ভেঙে চুরে ধ্বংস করে দিয়েছে। জনগণের আস্থা নষ্ট হয় এরকম কোনো কাজ যেমন করা যাবে না, একই সাথে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অন্তর্বর্তী সরকারকে সঠিক পথে আনতে আন্দোলনের প্রয়োজন হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সরকারের প্রতি 5 আগস্টের মধ্যে নির্বাচন অনুষ্ঠেয় আহ্বান জানান তিনি। আর জুলাই আগস্ট অভ্যুত্থানে গণহত্যায় জড়িতদের বিচারের বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি জানালেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। তানজিদ ভুঁইয়াকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। রাজধানীর মিরপুরে গণ অভ্যুত্থানে নিহত আহনাফের পরিবারের সাথে সাক্ষাৎ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দ্রুততম সময়ে ছেলে হত্যার বিচার দাবি করেন আহনাফের বাবা নাসির উদ্দিন আহমেদ। 6টা মাস হয়ে গেল, এখনো আমরা কোনো বিচারে কিছুই পাচ্ছি না। যে আমরা চাচ্ছি আগে আমাদের সন্তানের বিচার হোক। গণ অভ্যুত্থানে নিহতদের বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি জানান রিজভী। এই প্রত্যক্ষভাবে শটগানের গুলিতে, রাইফেলের গুলিতে এত শিশু বাচ্চাদের জীবন যারা কেড়ে নিয়েছে তাদের বিচারে কেন এত গড়িমসি? স্পেশাল ট্রাইব্যুনালে এদেরকে গ্রেপ্তার করে আইনি প্রক্রিয়ার মধ্যে দ্রুততর সময়ে এদের শাস্তি বিধান করলে আজকে আহনাফের মা, আহনাফের পিতার বুকটা হয়তো কিছুটা শান্ত হতো। পরাজিত শক্তি যাতে আর মাথা ছাড়া দিতে না পারে সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তিনি। ঐক্যবদ্ধ হয়েই এই পরাজিত শক্তি, দেশ বিকিয়ে দেওয়া শক্তি, নিজের সন্তানকে হত্যা করে তার রক্ত পান করে ক্ষমতায় থাকার এই শক্তিকে পরাভূত করতে হবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, অন্তর্বর্তী সরকারকে রাজনৈতিক পথে আনতে কিছু উদ্যোগ নেওয়া হবে। সরকারকে গাইড করার জন্য, পরিচালনা করার জন্য আমাদেরকে যথেষ্ট সমালোচনা করতে হবে। এমনকি আমাদেরকে সড়কে আন্দোলনও করতে হতে পারে সরকারকে সঠিক রাস্তায় নিয়ে আসার জন্য। জাতীয় সংসদ নির্বাচনের জন্য স্বল্প মেয়াদী জরুরি অগ্রাধিকার ভিত্তিক সংস্কারগুলো আমরা নির্ধারণ করে তারপরে আমরা একটা সঠিক সময়ে নির্বাচনে যাই। যে নির্বাচনের সময়টা আমরা আমাদের দলের পক্ষ থেকে বলেছি জুলাই আগস্ট হচ্ছে একটি যৌক্তিক সময়। স্বাধীনতা যুদ্ধ ও জুলাই গণ অভ্যুত্থান এক কিনা সে প্রশ্ন ছুড়ে দেন তিনি। মুক্তিযুদ্ধের সাথে একই প্রায় জুলাই গণ অভ্যুত্থানের বিষয়টি নিয়ে আসা হয়েছে, কিন্তু স্বাধীনতা যুদ্ধের সাথে স্বাধীনতা পরবর্তী কোনো ঘটনায় কি একই কাতারে গণ্য করা যায়? হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। রানিং স্টাফদের ধর্মঘট প্রত্যাহার করায় বুধবার সকাল থেকে রেল চলাচল শুরু হলেও সময়সূচিতে হেরফের হচ্ছে। ঢাকা রেলওয়ে স্টেশন থেকে 1 থেকে 1.5 ঘন্টা দেরিতে ছেড়েছে প্রতিটি ট্রেন। রেল কর্তৃপক্ষ জানিয়েছে
ইঞ্জিন সমস্যা আর ট্রাক ব্যালেন্সের কারণেই এমন পরিস্থিতি। স্বাভাবিক হতে সময় লাগবে আরও 2-1 দিন। বিস্তারিত কাজী পাপ্পু রিপোর্ট। ট্রেন চলাচল নিয়ে অচল অবস্থা দূর হয় মঙ্গলবার রাত 2টায়। দাবি পূরণের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করেন রেলের রানিং স্টাফরা। স্বাভাবিক হওয়ার ঘোষণার পর কমলাপুর স্টেশন থেকে ভোর 6টায় প্রথম ট্রেন ছাড়ার কথা, কিন্তু সময় মতো সেই ট্রেন প্ল্যাটফর্মে পৌঁছায়নি। শুধু প্রথমটি নয়, প্রত্যেকটি ট্রেনেই হয়েছে এমন সমস্যা, ফলে চলাচল শুরুর ঘোষণায় যাত্রীদের স্বস্তি এক সময় রূপ নেয় ভোগান্তিতে। তাদের ক্ষোভ গিয়ে পড়ে রেল কর্তৃপক্ষের উপর। বাংলাদেশের অনেক প্রতিষ্ঠানই করাপ্টেড আছে, কিন্তু এটার ভিতরে করাপ্টেড অনেক। 8টা বাজে ছাড়বে, তারপরে বললো 9টা বাজে ছাড়বে, এখন বাজতেছে 10:30, এখনো কোনো খোঁজখবর নাই। প্রত্যেকটি জায়গায় মানুষকে, যাত্রীদেরকে যে ভোগান্তি, এটার সঠিক তদারকি আমাদের নাই। এক একজনের কাছে পাঠাচ্ছে আর যাচ্ছে আর বলতেছে হ্যাঁ দেখি কি করা যায়, কিছু হবে না, আমরা তো এখন ট্রেন চলে গেছে, আমরা কি করব। এতক্ষণ ধরে ঘুরতেছি, বলতেছে যে কিভাবে ব্যবস্থা করব, ট্রেন তো চলে গেছে, খালি চলে গেছে, খালি আপনার কেন পাঠালে। কমলাপুর রেল স্টেশনে এমন অলস সময় পার করতে দেখা গেছে শতাধিক যাত্রীকে। তারপরও ট্রেনে উঠতে পেরে দারুণ খুশি তারা। আই দেখলাম তো ট্রেন ছাড়তেছে, তো স্বস্তির নিঃশ্বাস আর কি বললাম আর কি। সারা রাত অনেক টেনশনে ছিলাম, সকালে যেহেতু ট্রেনটা চালু হয়েছে অনেক ভালো লাগছে। রাতে আমাদেরকে আবার থাকতে হলো এখানে থেকে, এখন আজকে সকালে যেতে হচ্ছে। রেল কর্মচারীরা যদি ওদের কোনো প্রবলেম থাকে সে দাবি দেওয়া করবে, এইভাবে বন্ধ করে দেওয়া এটা তো ঠিক না। ট্রেন খুলছে, খুব আনন্দিত, খুব উৎসাহিত, খুব ভালো লাগছে। আমাদের গাড়ি রানিং থাকলে তো আমাদের ভালো লাগে, যাত্রীদের সুবিধা চলাচলের জন্য অসুবিধা না হয়, এই জন্য আমরা এটা চাই। ঢাকার রেলওয়ে স্টেশন ম্যানেজার জানান, ধর্মঘট সহ নানা ইস্যুতে কিছুটা জটিলতা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হতে 2-1 দিন সময় লাগবে। ইঞ্জিনগুলো শেড থেকে বাইরে হওয়ার ক্ষেত্রে কিছু প্রসিডিউর থাকে এবং ওই প্রসিডিউর মেনটেন করার জন্যই কিছুটা লেট হচ্ছে। আর কিছু ট্রেনের ওয়াশপিট করতে হয়, ওয়াশপিট করার ক্ষেত্রে কিছু সময় লাগে, সেই জন্য ট্রেনগুলো লেট হচ্ছে। ইনশাল্লাহ 2-1 দিনের ভিতর এই লেটটা মেকআপ হয়ে যাবে। শুধু ঢাকা থেকে ছেড়ে যাওয়ার ট্রেন না, দেশের সব প্রান্তেই বুধবার সকাল থেকে শিডিউল বিপর্যয় হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন রেল যাত্রীরা। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। হঠাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল হওয়ায় 7 কলেজ পরিচালনা নিয়ে জটিলতা বেড়েছে। অধিভুক্তি বাতিলে খুশি হলেও সেশন জট নিয়ে দুশ্চিন্তায় শিক্ষার্থীরা। কলেজগুলো জানে না কোন কাঠামোতে পরিচালিত হবে আগামী শিক্ষা কার্যক্রম। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ বিষয়ে সরকারের সাথে কোনো ধরনের আলোচনা করেনি বলেও জানান শিক্ষা উপদেষ্টা। মাহবুব হাসান রিপনের বিস্তারিত। আওয়ামী লীগ সরকারের আমলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন সরকারি কলেজগুলোকে সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের অধীন নেয়ার পরিকল্পনা করা হয়। এরই ধারাবাহিকতায় 2017 সালের 17 ফেব্রুয়ারি প্রথম দফায় রাজধানীর 7টি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়, যেখানে শিক্ষার্থী সংখ্যা প্রায় 2 লাখ। অধিভুক্তির পর থেকে নানা সমস্যায় জর্জরিত 7 কলেজের শিক্ষার্থীরা চেয়েছে মুক্তি। তারই ধারাবাহিকতায় সোমবার এক সভায় অধিভুক্তি বাতিলের সিদ্ধান্ত জানায় ঢাকা বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীরা অধিভুক্তি বাতিলকে স্বাগত জানালেও সেশন জট নিয়ে দুশ্চিন্তায়। এখন যে সিদ্ধান্ত নিচ্ছে সরকার, সেটাকে আমরা সাধুবাদ জানাই এবং এই সংকট নিরসনের একটা উপায় হিসেবে আমরা দেখতেছি। এটা নতুন করে সেশন জট পড়লে তো আমরাই পড়বো, কারণ আমরা 3rd ইয়ার আমাদের পরীক্ষা চলমান অবস্থায় আছে, 4th ইয়ারে পরীক্ষা শেষ, মাস্টার্সে পরীক্ষা চলমান আছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত হয়েছি, হ্যাঁ, তো এরপরে আমাদের সাথে শিক্ষার মান থেকে শুরু করে যেভাবে বৈষম্য করা হয়েছে, টাকা লোপাট থেকে শুরু করে সব রকমের বৈষম্য আমাদের সাথে করা হয়েছে। আমরা পূর্বে ঘোষণা করেছি 7 কলেজ মিলে যদি কোনো কাঠামো হয় সেই কাঠামোতে আমরা যাব না। আমাদের যেটা শিক্ষার্থীদের ম্যান্ডেট এবং শিক্ষার্থীরা যেটা চেয়েছিল তিতুমির বিশ্ববিদ্যালয়, এবং এই দাবিতে তারা এখনো অনড়। মিটিংয়ে 7 কলেজের অধ্যক্ষরা উপস্থিত থাকলেও জানেন না কোন কাঠামোতে পরিচালিত হবে আগামী শিক্ষা কার্যক্রম। এটার রূপরেখাটা আসলে বোঝা যাবে, তবে কেউ কারো অস্তিত্ব বিলীন করে ভিন্ন কিছু হোক, এটা অন্তত আমি চাই না। সেটার জন্যই যে কাঠামো তৈরির যে কমিটি, এরা অবশ্যই সুচিন্তিতভাবে সেই কাজটা করবেন। এই পর্যন্ত যা কথা সব 7 কলেজ নিয়ে, সেখানে ইন্ডিভিজুয়াল কোনো প্রতিষ্ঠান নিয়ে কখনোই আমরা আলোচনা করিনি। এদিকে মঙ্গলবার রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষা উপদেষ্টা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ বিষয়ে সরকারের সাথে কোনো ধরনের আলোচনা করেননি। ঢাকা বিশ্ববিদ্যালয় যেই ঘোষণা দিয়েছে এটা
আমার সাথে আলোচনা করে তার ঘোষণা দেয়নি। শিক্ষার্থীদেরকে তো আমরা অবহেলা করতে পারি না, তাদের শিক্ষা জীবন চলতে থাকবে। উদ্ভূত পরিস্থিতিতে করণীয় নির্ধারণে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় জরুরি বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা। দখল দূষণে মরতে মরতে বেঁচে আছে ঢাকার অন্যতম নদ তুরাগ। ৭১ কিলোমিটার দীর্ঘ নদের প্রায় পুরোটাই চলে গেছে দখলদার ও দূষণের কবলে। এর সঙ্গে যুক্ত হচ্ছে শিল্প কারখানার অপরিশোধিত বর্জ্য। মাত্র ২ মিলিগ্রাম অক্সিজেন বুকে ধারণ করে তিল তিল করে মৃত্যু প্রহর গুনছে তুরাগ। গবেষকরা বলছেন, জাতীয় অর্থনীতির গতি ঠিক রাখতে নদ নদী বাঁচানো সময়ের দাবি। উষা ফেরদৌসের প্রতিবেদন। শিল্প কারখানার অপরিশোধিত বর্জ্যে সয়লাব তুরাগ নদ। বর্জ্য শোধনের পেছনে মাসে বাড়তি খরচ প্রায় ২০ লাখ টাকা। তাই আর শোধনাগার নির্মাণের পথে হাঁটেনি কোনো কারখানা মালিক, যার মাসুল গুনছে তুরাগ। নদটির প্রবাহিত গতিপথের দৈর্ঘ্য ৭১ কিলোমিটার, পুরোটাই ধারাবাহিক দখল ও দূষণে মরণাপন্ন। বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের পরিদর্শক দল তুরাগ দূষণে ২২৪টি স্থান চিহ্নিত করে, যার মধ্যে শিল্প কারখানার বর্জ্য ৫৪টি, খালনালার ৪২, গৃহস্থালীয় অন্যান্য ১১৫টি এবং হাটবাজারের বর্জ্য ১৩টি। কলকারখানা যতগুলো আমাদের ফ্যাক্টরিগুলো আছে, যত এগুলার যত ময়লা আবর্জনা আছে, সব কিন্তু আমাদের তুরাগে পালানো হয়। এই পানির মধ্যে তো এখন হাতও দেওয়া যায় না, এমন এক পরিস্থিতি হচ্ছে যে মানুষের চলাফেরা করাটা বড় কঠিন। আমরা অসা কোম্পানি মিলে আমরা বহুত প্রতিবাদ করছি এই নদীর জন্য। তুরাগ নদে মাছের দেখা মেলা এখন অনেকটাই রূপকথার গল্পের মতো। গবেষণা মতে নদের পানিতে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ ২ মিলিগ্রামেরও কম। এই নদীতে অনেক মাছ ছিল, এখন চারোপাশ থেকে ওই ময়লা আবর্জনা ফালাবার কারণে এখন আর মাছ থাকে না, মারা যায়। এই পানি দুর্গন্ধের কারণে মানুষ যাতায়াত করতে পারে না, দুর্গন্ধের কারণে মানুষ এই জায়গায় আসে না। আমাদের সরকারের কাছে দাবি যে এগুলো আগের মতো যাতে পরিস্থিতি হয়ে যায়। তুরাগের এমন বিপন্ন দশায় আফসোস করা ছাড়া আর কিছুই করার নেই। বিশেষজ্ঞের মতে নতুন জীবন নয়, এখন এই নদের অবশিষ্ট প্রাণ রক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে হবে। মাছ নাই, মানুষ যদি মাছ খেতে না পারে মানুষের প্রোটিনের চাহিদা কোত্থেকে আসবে? অন্যান্য ভিটামিন মিনারেলস সেগুলোর চাহিদা ক্ষতিগ্রস্ত হবে, তার মানে পাবলিক হেলথের উপর ইম্প্যাক্ট পড়বে। আর পাবলিক হেলথের উপর ইম্প্যাক্ট পড়লে আমরা হেলথ ইকোনমিক্সে ক্যালকুলেশন করে বের করা হয় যে এই কারণে স্বাভাবিক আপনি একটা সুস্থ মানুষ, আপনি যে পরিমাণ কাজ করতে পারবেন, এফোর্ট দিতে পারবেন, একটা অসুস্থ মানুষ কিন্তু সেটা পারবে না। তাহলে এটা কি ইকোনমিক লস না? এটা তো ইকোনমিক লস, সেটাও তো জিডিপিতে যায় অ্যাড হবে। পরিবেশ বিপর্যয়ের কথা বাদ দিলে দূষণের কারণে নদী তীরবর্তী ৮০% মানুষই রয়েছে চরম স্বাস্থ্য ঝুঁকিতে। নহর দরিয়া খ্যাত তুরাগ নদ এখন দূষিত পানির নর্দমা। তরুণ প্রজন্মকে কোনোভাবেই বোঝানোর উপায় নেই, এই তুরাগ একসময় খরস্রোতা ছিল। দেশের সব নদ নদী তাদের ঐতিহাসিক নাম হারিয়ে এক নামে উপনীত হয়েছে, তা হলো মরা নদী। আর নদী মরলে শুধু নদী মরে না, তাকে ঘিরে বেড়ে ওঠা সভ্যতা ও সংস্কৃতিরও অপমৃত্যু হয়। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, আব্দুল্লাপুর। গড়াই নদীর প্রকল্পে অনিয়ম নিয়ে ধারাবাহিক প্রতিবেদন করে টিআইবি দুর্নীতি বিরোধী অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার পেয়েছেন মোহনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মনিরুল ইসলাম। বুধবার দুপুরে ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে এ পুরস্কার তুলে দেন সংস্থাটির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। বিস্তারিত নাসিমুল বারী সৌরভের প্রতিবেদনে। দক্ষিণাঞ্চলের জনগুরুত্বপূর্ণ গড়াই নদী খনন প্রকল্পের ২ পর্বের অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করে মোহনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মনিরুল ইসলাম। এখানে উঠে আসে গড়াই নদী খনন প্রকল্প নিয়ে সীমাহীন দুর্নীতির চিত্র। ২ পর্বের ধারাবাহিক এই প্রতিবেদনের জন্য এবছর টিআইবি দুর্নীতি বিরোধী অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার অর্জন করেন তিনি। শুরুতে এই প্রতিবেদন করতে গিয়ে চ্যালেঞ্জ ও প্রতিবন্ধকতার অভিজ্ঞতা জানান মনিরুল ইসলাম। নদী নিয়ে কাজ করতে গিয়ে আমার একটু রিসার্চ করতে হয়েছে, বিশেষ করে যে আমি দেখেছি যে এই নদীটা কি আসলে খননই কি সমাধান, কিন্তু আসলে কিন্তু না, খননটা ছিল একটা মোটামুটি পকেট ফাঁড়ি করার একটা কৌশল। গড়াই নদী শুধু একটি নদীই নয়, এটি দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রাণ সুন্দরবনের রক্ষা কবচ। সে বিষয়ে বিস্তারিত তুলে ধরেন মোহনা টেলিভিশনের বার্তা প্রধান এবং প্রধান বার্তা সম্পাদক। এই গড়াই কিন্তু সুন্দরবনের একমাত্র মিঠা পানির উৎস, ফাইনালি আর কেউ নাই, আর আশেপাশে আর কেউ নাই, যারা ছিল তারা মারা গেছে, শেষ। এই গড়াই কখনো মধুমতি, এই গড়াই কখনো রূপসা, এই গড়াই কখনো মংলা, এই হয়ে শেষ পর্যন্ত ঢুকে
হয়েছে। যদি সরকারের উদ্যোগের নদীর দুই পাশে কনক্রিটের ওয়াল করে দেওয়া যায়, সেই 5-10 মাইল দূরে গিয়ে সেটা গিয়ে যদি পড়ে তাহলে আমার নদীটা রক্ষা পায়। আর গতানুগতিক ধারা থেকে বের হয়ে এসে নতুন কিছু করার পরামর্শ দেন প্রখ্যাত সাংবাদিক শাহনাজ মুন্নি। খুবই আমরা যেটা চাই যে একটু বিষয়ের দিকে একটু নতুনত্ব থাকুক, একটু অভিনবত্ব কিছু আসুক এবং এমন কিছু আসুক যেখানে আসলে অনুসন্ধানের সুযোগ আছে, কিন্তু প্রায় সময়ই আমরা যেগুলো পাই সেগুলো খুবই গতানুগতিক। টিআইবি নির্বাহী পরিচালক বলেন, সুস্থ সাংবাদিকতাই পারে সুস্থ রাজনীতির বিকাশ ঘটাতে। ভালো সাংবাদিকতা কিন্তু ভালো রাজনীতির বিকাশের সুযোগ সৃষ্টি করে, অনুঘটক হিসেবে কাজ করে। রাজনীতি, আমলাতন্ত্র, গভর্নেন্স পুরো রাষ্ট্র পরিচালনা প্রক্রিয়ার মধ্যেই ইতিবাচক আঙ্গিকটা বিকশিত করার জন্য আমাদের পক্ষ থেকে যতখানি সম্ভব সেই ভূমিকাটা পালন করে যাব। আসবে প্রতিকূলতার চ্যালেঞ্জ আসবে। মনিরুল ইসলাম ছাড়াও প্রিন্ট ক্যাটাগরিতে আরো 2 প্রতিবেদককে দেওয়া হয় এই পুরস্কার। নাসিমুল বারী, সৌরভ, মোহনা সংবাদ। সংস্কার চলচ্চিত্র পরিবর্তনে দেশ প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত হলো জাতীয় চলচ্চিত্র সম্মেলন 2025। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব আলী চৌধুরী সিনেট ভবনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় চলচ্চিত্র উন্নয়নে 10টি প্রস্তাব তুলে ধরা হয়। এসব প্রস্তাব বাস্তবায়নে সময় চান সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মুস্তাফা সরোয়ার ফারুকী। আরও জানাচ্ছেন মেজবা রহমান। দীর্ঘদিন ধরে ভঙ্গুর অবস্থা দেশের চলচ্চিত্র অঙ্গনের অবস্থা এতটাই শোচনীয় যে 1200 প্রেক্ষাগৃহ থেকে চালু সিনেমা হলের সংখ্যা 50-এ গিয়ে ঠেকেছে। ভেঙে পড়া ঢালিউড ইন্ডাস্ট্রিকে সাজানো, সেই সঙ্গে আগামী প্রজন্মকে চলচ্চিত্রমুখী করতে আয়োজন করা হয় এবারে চলচ্চিত্র সম্মেলন। চলচ্চিত্র কেন্দ্র থেকে যত ফিল্ম ফেস্টিভ্যাল বলি, আমরা ফিল্মের কনফারেন্স বলি। সম্মেলনের শুরুতেই বাংলাদেশ ফিল্ম স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দেওয়া হয় চলচ্চিত্রের মান উন্নয়নে নানান প্রস্তাবনা। এরপর মত প্রকাশ করেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। সব সিনেমা কিন্তু এই বাজেটটা নাই, এরকম একটা রুম বানানো, দেশের বাইরে কিন্তু সব রকম সিস্টেম থাকে। 2.5 ঘন্টা প্রায় 3 ঘন্টার টেনে একটা সিনেমা বানানো হয়েছে, এটাকে কাটছাট করলে কি দাঁড়াবে? এটা অভিনেত্রী ঐশী জানান, হলে দর্শক টানতে তরুণ প্রজন্মের পছন্দসই গল্প বেছে নিতে হবে। আর অভিনেতা ইমতিয়াজ বর্ষণের দাবি, কাটপিস সিনেমা দেখানোর কারণে হল বিমুখ হয়েছে দর্শক। জেনজির মতোই আরো স্ট্রং একটা জেনারেশন যদি তৈরি করতে হয়, জেন আলফা, ওদের জন্য সিনেমা বানাতে হবে, সঠিক শুদ্ধ বাংলা সিনেমা বানাতে হবে এবং ওদের মতন করে। আমরা কাউকে ছবি বানাইতে দেখছি না। আপনার যদি গল্পটা বলার ইচ্ছা থাকে, একটা ফোন নিয়ে ছবি বানান। হল মালিকরা যারা আছেন, কেউ কখনো হল মালিকদেরকে এই জিনিসটা পয়েন্ট আউট করে নাই যে আপনারা কেন কাটপিস ছবি চালাইতেন। একটা মাধ্যম যেটা শিল্প, সেটাকে ধ্বংস করে দিয়েছেন। এ সময় চলচ্চিত্রের উন্নয়নে দেওয়া প্রস্তাবনাগুলোর বাস্তবায়নে সময় চান সংস্কৃতি উপদেষ্টা মুস্তাফা সরোয়ার ফারুকী। আপনারা এখানে দাবি করেছেন মিনিস্ট্রি অফ সিনেমার জন্য একটা আলাদা মিনিস্ট্রি, এটা প্র্যাকটিক্যালি হবে না। যেহেতু আমরা টিভি চ্যানেলগুলো জগা খিচুড়ি বানাইছি, ফলে যে টিভিতে নিউজ আছে ওইটাকেও এন্টারটেনমেন্টও আছে, ফলে এন্টারটেনমেন্ট এবং নিউজ দুইটাই একই মিনিস্ট্রির আন্ডারে পড়ছে। ফলে আমার পক্ষে মানে এখানে আমার জায়গায় যেই আসবেন পরবর্তীতে, তার পক্ষে কোনো 360 ডিগ্রি পলিসি করা সম্ভব না। দেশের সিনেমার মান উন্নয়নে সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান সংস্কৃতি উপদেষ্টা। ইউ গাইস ডোন্ট থিঙ্ক দ্যাট ইউ আর ইন দ্য গভর্নমেন্ট, এবং আমরাও গভর্নমেন্টে আছি কিনা ভুলে যান। আপনারা রাস্তায় নামেন, আপনারা আমাদেরকে ঘেরাও করেন এবং আমাদের বাধ্য করেন। মেজবা রহমান, মোহনা সংবাদ, ঢাকা। সাতপন্থী ও জুবায়েরপন্থী 2 দল একমত হওয়ায় এবারে ইজতেমা সুন্দরভাবে শেষ হবে বলে আশা করছেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। বুধবার সকালে প্রেস ব্রিফিংয়ে আইজিপি এসব কথা বলেন। তিনি জানান, ইজতেমা উপলক্ষে 31 জানুয়ারি থেকে 2রা ফেব্রুয়ারি পর্যন্ত মহাসড়কে পণ্যবাহী যানবাহন চলাচল বন্ধ থাকবে। 58তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব 31 জানুয়ারি থেকে 2রা ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপ 3 থেকে 5 ফেব্রুয়ারি। 8 দিন বিরতির পর 14 ফেব্রুয়ারি থেকে সাতপন্থীরা ইজতেমা করবেন। ওনারা এই 31 থেকে 5-এর মধ্যে ওনারা করবেন, আর বাকি যে অংশ ওনারা 14 থেকে 16 পর্যন্ত করবেন। এর মধ্যে কোনো ধরনের দ্বন্দ্ব কিংবা মতদ্বৈধতা নাই, উভয় পক্ষই শান্তিপূর্ণভাবে করবেন। শহীদ জিয়ার আদর্শ ধারণ করে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশনা অনুসরণ করে ঐক্যবদ্ধ থেকে দলকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বেচ্ছাসেবক দলের নেতারা। বুধবার বিকেলে মিরপুর 13 শহীদ মিনার মাঠে স্বেচ্ছাসেবক দল কাফরুল থানার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। কাফরুল থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ ইকবাল হোসেনের সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শেখ ফরিদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে সাধারণ সম্পাদক মহসিন সিদ্দিকী রনি সহ অনেকে। দেশের বাইরের খবর। গাজায় যুদ্ধবিরতির মাঝে ধ্বংসস্তূপের নিচ থেকে মিলছে একের পর এক লাশ। গত 24 ঘন্টায় আরও 63 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া দক্ষিণ সুদানে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে 18 জনের মৃত্যু হয়েছে। আর ভারতের উত্তরপ্রদেশে কুম্ভ মেলা থেকে পদদলিত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 40 জনে। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টে। অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি চললেও থেমে নেই লাশের মিছিল। গত 24 ঘন্টায় ধ্বংসস্তূপ থেকে আরও 63 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজার হাসপাতালগুলোতে একদিনে এসব মরদেহ নিয়ে আসা হয়েছে। এতে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 47,417 জনে। আহত 1 লাখেরও বেশি মানুষ। দক্ষিণ সুদানে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে 18 জনের মৃত্যু হয়েছে। জাতিসংঘ পরিচালিত রেডিও মিয়ারের তথ্য মতে বিমানটিতে ক্রু ও যাত্রীবাহী সহ মোট 21 জন আরোহী ছিলেন। বুধবার রাজধানী জাবুতে যাবার উদ্দেশ্যে উত্তরাঞ্চলীয় রাজ্য ইউনিটির একটি তেল ক্ষেত্র থেকে উড্ডয়ন করে বিমানটি, কিন্তু উড্ডয়নের কিছুক্ষণ পরই এটি বিধ্বস্ত হয়। এদিকে ভারতের উত্তরপ্রদেশে কুম্ভ মেলায় পদদলিত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 40 জনে। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। বুধবার বার্তা সংস্থা রয়টার্স ও এএফপি আলাদা প্রতিবেদনে জানিয়েছে, মৃতদেহগুলো শনাক্ত করার পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে পদদলিত হওয়ার 12 ঘন্টা পার হলেও হতাহতের কোনো তথ্য প্রকাশ করেনি স্থানীয় কর্তৃপক্ষ। অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলছেন, পশ্চিমারা যদি কিয়েভকে অর্থ ও অস্ত্র সহায়তা প্রদান বন্ধ করে দেয় তাহলে 2 মাসের মধ্যেই ইউক্রেন যুদ্ধ শেষ হয়ে যাবে। রুশ সাংবাদিক পাভেল জারুবিনকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেছেন তিনি। পুতিন বলেন, পশ্চিমা পৃষ্ঠপোষকরা হাত গুটিয়ে নিলে কিয়েভের অস্তিত্ব থাকবে না। কাজী শাহরিন, মোহনা সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া ফেডারেল সহায়তা বন্ধের নির্দেশ স্থগিত করেছে আদালত। এদিকে মধ্য আফ্রিকার দেশ কঙ্গোর গোমা শহরের বিমানবন্দর দখলে নিয়েছে বিদ্রোহী গোষ্ঠী M23। অন্যদিকে ব্যাপক ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করলেন সার্বিয়ার প্রধানমন্ত্রী মিলোস ভুসেভিচ। ইস্তিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। ইসরায়েল ও মিশর ছাড়া বিশ্বের সব দেশের সহায়তা ও ঋণ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে বাগড়া দিয়েছে আদালত। শত শত বিলিয়ন ডলারের ফেডারেল সহায়তা বন্ধে ট্রাম্পের পরিকল্পনা সাময়িকভাবে স্থগিত করেছেন মার্কিন বিচারক। স্থানীয় সময় মঙ্গলবার থেকে ট্রাম্পের এই নির্দেশনা কার্যকরের কথা থাকলেও একেবারে আগ মুহূর্তে এই স্থগিতাদেশ দেওয়া হয়। এদিকে বিশ্বব্যাপী এইচআইভি, ম্যালেরিয়া সহ প্রাণঘাতী বিভিন্ন রোগের ওষুধ সরবরাহ বন্ধ করার নির্দেশ দিয়েছে ট্রাম্প প্রশাসন। আগামী 90 দিন পরিস্থিতি পর্যবেক্ষণ করার কথা জানিয়েছে হোয়াইট হাউস। অন্যদিকে অবৈধ অভিবাসীদের ধরতে নিউ ইয়র্কে অভিযানে নেমেছে আইন শৃঙ্খলা বাহিনী। একদিনের অভিযানে 30 জনের বেশি অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। কঙ্গোর বৃহত্তম শহর গোমার বিমানবন্দর দখলে নিয়েছে বিদ্রোহী গোষ্ঠী M23। এছাড়া রাজধানী শহরে একাধিক দূতাবাসে হামলা চালিয়েছে বিক্ষোভকারীরা। এর আগে বিদ্রোহীদের হামলায় জাতিসংঘের আরও 4 শান্তিরক্ষী নিহত হয়। ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন সার্বিয়ার প্রধানমন্ত্রী মিলোস ভুসেভিচ। সোমবার রাজধানী বেলগ্রেডের একটি গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। গত বছরের 15 নভেম্বর নবি সাদ শহরে একটি রেল স্টেশনের ছাদ ধসে 15 জন নিহতের জেরে সরকার বিরোধী আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। নজিরবিহীন স্বাধীনতা ভোগ করছে গণমাধ্যম, দাবি প্রধান উপদেষ্টার। আওয়ামী লীগ কর্মসূচি করলে প্রতিহত হবে জনগণ, বললেন প্রেস সচিব। ব্যাংক লুটপাটে জড়িত ছিল পতিত সরকারের সর্বোচ্চ পর্যায়, বলেন পররাষ্ট্র উপদেষ্টা। ক্লিনিক্যালি ডেট ব্যাংকগুলো বন্ধের সুপারিশ সিপিডির। সীমান্ত সম্মেলনের প্রধান এজেন্ডা হবে বাংলাদেশিদের হত্যা, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। গুরুত্ব পাবে অশুভ চুক্তি বাতিলের বিষয়। এবং 31 দফা বাস্তবায়নেই হবে জুলুম নির্যাতনের প্রতিশোধ, বললেন তারেক রহমান। সরকারকে পথে আনতে আন্দোলনে নামার ইঙ্গিত বিএনপির।
এই ছিল মোহনার সংবাদে। মোহনার সর্বশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।